কারফিউ সময় 31 জুলাই 1 তারিখ 1 আগস্ট ওই আগস্ট আমরা জীবনের ঝুঁকি নিয়ে লিং রোডে
কারফিউ সময় একদিকে বিজিবি, আরেকদিকে পুলিশ, আরেকদিকে র্যাব, আবার অন্যদিকে ছাত্রলীগের হামলার আশঙ্কা নিয়ে আমরা বৃষ্টির মধ্যে বিজিবিতে 31শে জুলাই 10 থেকে 15 জন এবং সর্বোচ্চ 25 জন আমরা জীবনের ঝুঁকি নিয়ে আন্দোলন চালিয়ে নিয়েছি। এখন কিছু উঠে এসে জুড়ে বিভিন্ন দলের রাজনীতির সাথে জড়িত কিছু ছাত্র এখানে সিন্ডিকেট তৈরি করে চাঁদাবাজির চেষ্টা করতেছে। আমি মিডিয়াকে বলবো তারা ডিভাইডেড করে আমাদের সাথে কালকে থেকে তাদের স্টুডেন্ট কার্ড আইডি কার্ড নাই, তাদের স্টুডেন্ট কার্ড আজ নাকি বের করে না। দেখলাম যে শামুদ্দিন যে আলমগীর যে ওরা রাজনৈতিক দল, এরপর আমি আরো দেখাবো বিএনপির দল পুরা ওরা এরপরে যে সাহেব যে সমন্বয়ক বলে দাবি করছে সে নিজেও তো ছাত্র দল, সে নিজেও ছাত্র দল। আপনারা সাংবাদিক ভাইরা আপনাদের আমি ভিডিও দেখছি, আপনারা ভিডিও করতে আপনাদের মিছিল যখন ওরা শহীদ মিনারে ঢুকতেছে প্রত্যেকটা রাজনৈতিক দলের ইয়া ছিল, নেতা কেতা ছিল। কেন ওরা যদি বসন কই ওরা তো ছিল না। আমরা যখন আন্দোলন করতেছি মামলা খাচ্ছি মাইক খাচ্ছি 18 তারিখ রাত্রে এখানে আমাদেরকে কিয়ামত কিভাবে হয় এরা আমাদেরকে দেখাই দিয়েছিল। ছাত্রলীগের পুলাবাই গুলির উপর গুলি আমাদের সাথে দেখেন 3-4 জন। ওরা তখন ঘুমাইছিল কেন? তখন বাসার মধ্যে বইয়ের আঁচল ধরে বসেছিল কেন? এখন এসে বৈষম্য বলতেছে। বৈষম্য কি রাখছে ওরা? ওরা যদি বৈষম্যটা আমাদেরকে 5 মিনিট আমরা যখন সময় চাইছি শুরু করতেই দেয় নাই তারা। ওরা কিভাবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন করতেছে? গত 16 তারিখ থেকে কক্সবাজারে আন্দোলন শুরু হয়েছে ভাই। ওরা মাঝপথ থেকে চলে গেছে, অর্ধেক থেকে চলে গেছে ভাই। ওরা নিজেরাই এখন এসে সমন্বয়ক দাবি করতেছে, সমন্বয়ক বলে তারা চাঁদাবাজি করতেছে। এটা কোন ধরনের কাজ ভাই? হ্যাঁ, এটা আমরা শুনতে চাই, আমরা জানতে চাই। 16 তারিখ সর্বপ্রথম আলুর দোকানে আমি আহত হয়েছিলাম, আমি হাসপাতালে ছিলাম, আমাকে হসপিটালে নিয়ে যাওয়া হয়েছিল। 18 তারিখ আমাকে আবার কালুর থেকে আটকে রাখছে। ওরা আমাকে আবার কালুর থেকে আটকে রাখছে। আমরা তো আজ পর্যন্ত বলতে পারি নাই এখানে আমাদের রক্ত আছে ভাই, আমরা এই জয়ে রক্ত আছে আমরা বলতে পারি নাই। আমরা আজ পর্যন্ত বলার সুযোগটা পাই নাই। কিরে ভাই, এখানে আমরা এক ফ্যাসিস্ট সরকারকে বিতাড়িত করেছি, আর আবার গেল ফ্যাসিস্ট করতেছে। ওরা কেন আবার আমাদের সাথে অন্যায় করতেছে? এটা বলেন। অন্যায় চলবে না, অন্যায় করলে দাঁত ভাঙা জবাব দিব। যদি অন্যায় করে দাঁত ভাঙা জবাব দিব। আমি বয়সকালের ছেলে হয়ে আমি এখানে বয়ে কিছু বলতে পারি না, এটা না। আমি সাথে সবকিছু করতে পারি। আমি আবার বলতেছি দাঁত ভাঙা জবাব দিব আমি ভাই। যদি অন্যায় করে দাঁত ভাঙা জবাব দিব। এখানে ভাই বিভিন্ন দলের মানুষের এখানে যে কাজটা করতেছে, যারা সাধারণ স্টুডেন্টদেরকে হয়রানি করতেছে, আন্দোলন করতে দিচ্ছে না, তাদের বিরুদ্ধে আমরা এই কথাটা বলতে চাই। তারা ভাই আপনারা দেখছেন, আপনারা জানেন, আমাদের কাছে প্রমাণও আছে। আপনারা যদি প্রমাণ চান আমরা প্রমাণ দিব। ওরা বিএনপির মানুষ, আমরা প্রমাণ দিব। ওরা দলের মানুষ ভাই, আমরা প্রমাণ দিব। আপনারা যদি প্রমাণ চাইতে চান আমাদের কাছে প্রমাণ আছে। আমরা যে নীরবে দাঁড়াই থাকছি তা কোনো কথা না, আমরা প্রমাণ নিয়ে রেডি থাকছি ভাই। আপনাদের দ্বারা আমি সকলে ছাত্র জনা থেকে বলতে চাই ভাই, এই আন্দোলনে সবার রক্ত আছে, সবার গাম জড়িয়ে আছে। এই আন্দোলন কারো একার না, এই আন্দোলনে কেউ একা সমন্বয়ক না, আমরা সবাই সমন্বয়ক। আমরা সবাই এই আন্দোলনের সাথে জড়িত ছিলাম। আমরা সবাই ছাত্র, আমরা সবাই ঐক্যকে প্রতিরোধ করতে পারি। আমি আবার বলতেছি, যারা এই নাম ভাঙিয়ে কাজ করতেছেন, আপনাদের শুধু মুখ আছে, আমাদের মুখ নাই তা না। আপনারা যদি আমাদেরকে একটু সমস্যা করার চেষ্টা করেন তাহলে কিন্তু দাঁত ভাঙার জবাব দিব। আমরাই সর্বপ্রথম এই আন্দোলনটা লাগিয়েছিলাম, কিন্তু আমি আমার পলিটেকনিকের জন্য কখনোই ক্রেডিট চাইনি। কারণ আমি চাই ছাত্ররা সবাই এক, সবাই মিলেমিশে কাজ করবে, তাও আবার দেশের জন্য। আমরা কোনো রকমের স্বৈরাচারী মনোভাব আনবো না, আনিনি, এবং ভবিষ্যতেও যেন তা না হয় তার জন্য
আজকে এই বক্তব্যটা আপনাদের কাছে উপস্থাপন করলাম। তারা কখনোই আমাদেরকে কথা বলতে দেয়নি। কেন? এটা কি আমরা স্বাধীন দেশে বসবাস করতেছি যে তারা আমাদেরকে কথা বলতে দিচ্ছে না? তারা কেন বারবার নিজেদের মতো করে এই রকমের বৈষম্য সৃষ্টি করে দিবে? নামটা একটু বলুন। আমার নাম পারমিনা হাসান হেবা। ওকে, অসংখ্য ধন্যবাদ। দর্শক, আপনারা নিশ্চয়ই এতক্ষণ দেখছিলেন যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ইতিমধ্যে কক্সবাজারে দুটি পক্ষ আলাদা হয়ে তারা তাদের যে নিজ কর্মসূচিগুলো তারা সেটি ঘোষণা করেছিল এবং প্রত্যেকে আলাদা হয়ে কিন্তু তারা আমরা একটু আগে দেখেছি যে শহীদ মার্চ সেটি পালন করেছে। যখন সবাই কক্সবাজার শহীদ মিনার প্রাঙ্গণ আসে তারা আলাদা আলাদা প্যান্ডেল করে। আপনাকে একটু দেখানোর চেষ্টা করছে, এটা হচ্ছে একটি পক্ষের প্যান্ডেল আর আরেকটি পক্ষের প্যান্ডেল হচ্ছে এই শহীদ মিনারে। এবং পরবর্তীতে যে সমস্যাটা বাধে তাদের মধ্যে দুই দিক থেকে 2 মাইক নিয়ে তারা আসলে তাদের নিজেদের মতো করে তাদের যে কর্মসূচি সেটি তারা বাস্তবায়ন করার জন্য চেষ্টা করছিল। প্রতিমধ্যে যেহেতু আসলে দুইটি মাইক দুই দিক দিয়ে আওয়াজ আসছে সেটা থেকে আসলে সমস্যাটা তৈরি হয় এবং পরক্ষণে যে ছাত্রগুলো আছে দুই পক্ষে তাদের মধ্যে এক প্রকার হাতাহাতি হয়, দস্তাদস্তি হয়, এক প্রকার এক থমথমে পরিস্থিতি, উত্তেজনা পরিস্থিতি এখানে বিরাজ করছে। আমরা সেটা দেখেছি এবং এখনও পর্যন্ত কোনো প্রকার সমাধান আসেনি। একটি পক্ষ আরেকটি পক্ষকে সময় বেড়ে দিচ্ছে, রাতে 5 মিনিট পর 10 মিনিট পর তাদের নিজ অবস্থান কিংবা কর্মসূচি শেষ করে এরকম অবস্থা আমরা এখানে দেখতে পাচ্ছি। ইতিমধ্যে কক্সবাজার শহীদ মিনার প্রাঙ্গণে আমরা দেখতে পাচ্ছি অসংখ্য ছাত্রছাত্রী এখানে আসছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্ব দিয়েছে যারা, তারা সকলে এখানে আছে। একজনকে একজন অর্থাৎ এক পক্ষকে আরেক পক্ষ সময় বেঁধে দিচ্ছে যাতে তাদের কর্মসূচিগুলো শেষ করে দেয়, কিন্তু কেউ মানছে না। যার যার নিজ অবস্থান থেকে তারা অনড় আছে, এরকমটা বিষয় আমরা দেখছি। আমরা তো আরো কয়েকজন ছাত্রদের বক্তব্য শুনতে চাই। যে জায়গা থেকে আত্মগোপনে ছিলাম, যে জায়গায় ওই জায়গা থেকে প্রতিদিন প্রোগ্রামে এসে এমনকি কারফিউর পূর্ববর্তী 16 তারিখ গেল, 17, 18 তারিখ কারফিউ পর্যন্ত আমরা 3 দিন মাঠে ছিলাম। এভিডেন্স আপনাদেরও আছে, আমাদেরও আছে। দেন এরপর আসলো কারফিউ আসলো, আমরা কক্সবাজারে প্রথম কারফিউ ভেঙেছি। দেন কারফিউ পরবর্তী এমন একটা পরিবেশ ছিল, হামলায় এমন একটা জর্জরিত কক্সবাজার ছিল, কেউ মাঠে নামার সাহস পায়নি। আমরা 15 জন নিয়ে লিঙ্গুর চত্বরে আন্দোলন করেছি, 20 জন নিয়ে লিঙ্গুর চত্বরে আন্দোলন করেছি। আপনারা যদি ফুটেজ চান আমি ফুটেজ দিব। আচ্ছা, এখন আসলো বিশৃঙ্খলা সৃষ্টি করলো কারা? ভাই, আমরা ছাত্রলীগ বিতাড়িত করেছি, আওয়ামী লীগ বিতাড়িত করেছি, যে সমস্ত আওয়ামী লীগের অঙ্গ সংগঠন আছে তাদের বিতাড়িত করেছি। ওদের ভিতরে এমন কিছু পার্সন আছে যারা বিগত নির্বাচনেও মেয়র মাহবুবুর পক্ষে নৌকার প্রতীকের বেস কাট নিয়ে গলায় ঝুলিয়ে মাহবুর জন্য প্রচারণা করেছে তথা নৌকা মার্কার জন্য প্রচারণা করেছে। তাদের থেকে জাতি কি আশা করে? তাদের থেকে জাতি আশা করে তারা বিভাজন সৃষ্টি করবে, তারা দেশকে আবার অস্তিত্বশীল করবে। আজকে আওয়ামী লীগ নাই, কালকে যখন আওয়ামী লীগ মাথাচাড়া দিয়ে উঠবে, এই ব্যক্তিরাই আওয়ামী লীগের মিছিলে গিয়ে আবার ছাত্রদের বুকে গুলি করবে। এই ব্যক্তিরাই এই সেই ফরহাদ আন্দোলনের সূচনা করেছিল। ফরহাদের নেতৃত্বে ফরহাদ প্রত্যেকটা প্রোগ্রামে ছিল। আমি সাহেব যদি কেউ বলতে পারেন আপনি এই মিছিলে ছিলেন, ওই এভিডেন্স আমার কাছে আছে। আমি আমি নাম আহত হয়েছেন সবাই আমাদের ভাই, এখানে ভেদাভেদ সৃষ্টি করার কিচ্ছু নাই। সবাই আমরা কষ্টের মানুষ, সৃষ্টি করার জন্য আমাদের ভিতরে দুশ্মনী সৃষ্টি করাচ্ছেন, ছাত্র আন্দোলনের মধ্যে বিভাগ সৃষ্টি করাচ্ছেন। তাদেরকে হুঁশিয়ার করে বলছি, এখান থেকে বের হয়ে যান, এখান থেকে বের হয়ে যান। এরাও আমাদের ভাই, এরাও একসাথে রাজপথে
ছিল, গোয়েন্দা রিপোর্ট আছে এদের তারা অবদান আন্দোলনের সময় অতুলনীয়। সম্মুখ সারিতে ছিলেন। কেউ এখানে আমি বিপক্ষ নেই, তারপরও গাম জড়িয়েছেন বলছি, আমজনতা থেকে শুরু করে তাদেরও সবাই অনেকে আমাদের ভাই, গাম বাকিরা জড়িয়েছেন, সবাই বের হয়ে রাজ যান। করেছিলেন। এখানে ছাত্র আসুন, আন্দোলন থাকবে আমরা শুধু, কিন্তু আমরা একসাথে আন্দোলন করবো, আসুন। একসাথে থাকবো কোনো ইনশাআল্লাহ। একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের এজেন্ডা ছেড়ে সাধারণ শিক্ষার্থীদের এখানে ব্যাপারে ছাত্র আসুন। জনতা আমরা তাদের ভাইগুলো ওয়েলকাম ছাড়া জানাবো। যারা আমরা মধ্যকালে তাদের বিশৃঙ্খলা সাথে সৃষ্টি সহযোগিতা করতেছেন, করব। আমরা আপনারা এখানে অনেক আমরা সাধারণ দল চক্র ঘুরতেছেন, আমাদের সবাই বের হয়ে যান। আন্দোলন এখন সবাই আমরা আজকে 1 মাস পর খুদাই আপনারা আমাদের ভিতরে বিশৃঙ্খলা সৃষ্টি করছেন। নেতা কর্মীরা আজকে আপনাদের সম্মুখে থাকার কারণে এবং শহীদদের অবস্থান আমাদের এরকম বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে। যদি বলেন 1 মাস আগে ছিল না। যদি বলেন সম্মুখ সারিতে রাজনৈতিক দলের ব্যক্তি ছিল, ফুটেজ দেন, সে খেয়েছিল, হ্যাঁ এটাই বলবো। মিছিলের পিছনের সারিতে তাদের কাছেও তাদের মিছিলেও কিছু রাজনৈতিক ব্যক্তিবর্গ ছিল, আমাদের মিছিলেও কিছু রাজনৈতিক ব্যক্তিবর্গ ছিল। তবে এটা রাজনৈতিক দলের ব্যানারে নয়। আমরা ডাক দিয়েছি ছাত্র জনতার, এটা কি বিজয় উৎসব, ছাত্র জনতার ছাত্র ব্যানারে আমরা ছাত্র জনতাকে জনতা হিসেবে তারা এসেছে। তারা কোন একটি রাজনৈতিক দলের ব্যানারে নয়। যদি প্রমাণ করতে পারেন তারা কোন একটি রাজনৈতিক দলের ব্যানারে আসছে, আমি সাহেব আজকে সকল কার্যক্রম থেকে ইস্তফা দিয়ে আমি চলে যাব। যদি বলতে পারেন ছাত্র জনতা তাদের মিছিলে আছে ভাই, আমার পক্ষে দেখায় তাদের মিছিলে যদি সরাসরি ছাত্রলীগের নেতৃত্ব দেওয়া ওরকম সম্মুখ সারিতে থাকতে পারে, তাই আমার মিছিলে পিছনের সারিতে গেলে জনতা থাকতে পারবে না। প্রশ্ন রেখে গেলাম, ছাত্রলীগের টাই এই বাংলার জমিনে না, ছাত্রলীগের টাই এই বাংলার জমিনে না। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কক্সবাজার জেলা, তবে আমরা ছাত্র জনতা সম্মিলিতভাবে উপস্থিত হয়েছি। এদিকে জনতা ছাত্র জনতার গুলিতে আহত আমাদের ভাই আইমানের কাছ থেকে আমরা কথা শুনবো। এই সবাই একটু বসেন, সবাই বসেন। সালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ আইমান ফারুকি। আমি কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বিবিএ করতেছি। 5 তারিখ যখন আমরা বিজয় মিছিল করতেছিলাম, তখন আমরা কালো দোকান হয়ে শহীদ মিনার যাওয়ার সময় আমরা থানা রোড ক্রস করার সময় দুর্বৃত্তরা আমাকে তখন গুলি চালাচ্ছিল আমাদের উপর। তো সেখানে আমি গুলিবিদ্ধ হয়েছিলাম বিজয় মিছিল করার সময়। ওই দিন আমি গুলিবিদ্ধ হয়েছি। তখন আমার বন্ধু বান্ধব মিলে সবাই আমার সদর হাসপাতাল নিয়ে যায়। সবাই আমার জন্য দোয়া করে। আমাদের আন্দোলন চলাকালীন শহীদ আহসান হাবিব ভাইয়ের পরিবার আমাদের সাথে আজকে যুক্ত আছেন। আহসান হাবিব ভাইয়ের পরিবার আমাদের সাথে যুক্ত আছেন। আমরা আজকে শহীদি মার্চে শহীদ পরিবারের কাছ থেকে শুনতে যাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি আহসান হাবিবের ছোট চাচা। আমাদের সবার বড় ভাইয়ের ছেলে হাসান হাবিব বড় ছেলে। আমাদের পরিবারের খুব আদরের এবং বলতে গেলে সে আমাদের চোখের মণি ছিল। সে তার আচরণ এবং তার চলাফেরা আমাদের এলাকাতে তাকে বলার মতো নয়। তাকে যখন আমি গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতাল থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে যখন আমি অ্যাম্বুলেন্স করে চকরিয়া আমাদের বাড়িতে দাঁড়াই, অগণিত মানুষ তাকে দেখার জন্য যেভাবে তাদের আগ্রহ, তাদের যে অবস্থা বলতে পারতেছে না তার। আসলে আমাদের একটা কথা আছে, ভালো মানুষ চলে যায়, আমাদেরকে ছেড়ে হাসান হাবিব সেরকম চলে গেছে।
তার সেদিনের যে পরিস্থিতি দেখলাম, গুলিটা সে এখানে খাদ্যনালীতে তাকে গুলি করা হয়েছিল। যারা তাকে গুলি করেছে একদম হয়তো দেখেই একেবারে চিহ্নিত করে ইয়া করেছে। গুলিটা শ্বাসনালীতে ঢুকে তার একেবারে হার্টের মধ্যে বা এখানে ঢুকে গেছে ফুসফুসে। কক্সবাজার থেকে চকরিয়া এবং চকরিয়া ক্রস করে দেখলাম তার শরীরের যে পরিবর্তন, তার যে শরীরের যে নড়াচড়া, সে ভাষা আমরা বলে বোঝাতে পারবো না। সে আমাকে ইশারা ইঙ্গিতে বা যতটুকু কিছু বলেছেন, আমি যতটুকু বুঝেছি, তাকে প্রতিহতকারী যারা আন্দোলনকে যারা প্রতিহতকারী ছিল, সেই দিন ওই প্রতিহতকারীদের গুলিতে সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন রাতের 1টার পরে। তার মাঝেকালে যে সময়টা সে অনেক কষ্টে তার এক একটা সেকেন্ড, বিশেষ করে অ্যাম্বুলেন্সে যে সময়গুলি আমি দেখেছি তাকে, সেটা আমি বলে বোঝাতে পারবো না। আমি নিজেকে তখন অনুভূতি করতেছিলাম যে আমি কিছু করতে পারতেছি না। কেন আমি যদি আমি মরে যেতাম আজকে। আমাদের হাসান ভাই কবরে, গুলি কেন বাহিরে, গুলি কেন বাহিরে, হাসান ভাই কবরে, হাসান ভাই কবরে, গুলি কেন বাহিরে, গুলি কেন বাহিরে, হাসান ভাই কবরে। তবে সৃষ্টি করছেন আল্লাহ, আল্লাহ নিয়ে গেছেন। হয়তো ওই জায়গায় আমিও থাকতে পারতাম, আমিও আমার কাছে বড় দুঃখ লেগেছে। তাকে কিছু সাংবাদিক এবং কিছু ছাত্র নেতারা তাদের কর্মী হিসেবে দাবি করে পেপারে নিউজ দিয়েছেন। আমাদের একটাই দাবি ছিল, সে সাধারণ ছাত্র জনতার সাথে সে আত্মপ্রকাশ করে তাদের সাথে সম্পৃক্ত হয়ে সে মৃত্যুবরণ করেছেন। কিন্তু তাকে মৃত্যুর পরেও শান্তি দিল না, ঘাতকরা মেরে ফেললো, আর কিছু রাজনীতিবিদরা তাকে নিয়ে রাজনীতি করলো। এই অপরাজনীতির কখন শেষ হবে? একটা মানুষ মরে গেল, মরে যাওয়ার পরও তাকে রাজনৈতিক ট্যাগ দেওয়ার চেষ্টা করলো, অথচ সে তার মৃত্যুর কিছুক্ষণ আগেও ফেসবুক তার অ্যাক্টিভিটিস দেখলে আপনারা বুঝতে পারবেন সে ছাত্রদের পক্ষে কিভাবে অ্যাক্টিভিটিস ছিল। এবং তার সম্পর্কে আমি ব্যক্তিগতভাবে জানি, সে আমার খুব কাছেই কর্মস্থল ছিল এবং লেখাপড়া চালিয়ে যেত। তার পরিবারে বড় ধরনের একটা ট্র্যাজেডি গেল তাকে হারিয়ে, বলার মতো নয়। কক্সবাজার থেকে চিটং যখন আমরা যাচ্ছি, চকরিয়ার পরে যে তার শরীরে যে পরিবর্তন এবং যে তার শরীরের ছটফট, এবং তার ভাই ছিল সাথে হাফেজ, তার ছোট ভাই, তার মা হাসপাতালে, সে বিভীষিকাময় অবস্থা। আর আরেকটা কথা এখানে না বললে নয়, সেদিন হাসপাতাল থেকে যখন আমি চিকিৎসার জন্য গেলাম, তখন আমাকে বলা হলো যে এটা কোটা আন্দোলনকারী কিনা। সেটা আমার মনের মধ্যে খুব কষ্ট দিয়েছে আমাকে, যে ওরা আলাদা করে চিকিৎসার শনাক্ত করতেছে কোটা আন্দোলনকারী এবং সাধারণ মানুষ। ওই দিন 18 জুলাই মনে হয় কোটা আন্দোলনকারী, এটা ওদের কাছে একটা খারাপ একটা কাজ হিসাবে তাদের কাছে এভাবেই নিউজ দেওয়া হয়েছে উদ্যমহল থেকে। না হলে এভাবে তাকে অবহেলা করে তার মৃত্যুকে ত্বরান্বিত করা হতো না। পরবর্তী আমরা বুঝতে পেরে চিটং মেডিকেল আমরা না নিয়ে আমরা কোনো একভাবে পার্ক ভিউ একটা হাসপাতালে নিয়ে গেছি। আমাদের ওখানে ভালো যোগাযোগ ব্যবস্থা ছিল, তবে আমরা বাঁচাতে পারি নাই। তবে
আমরা এখানে যতটুকু লক্ষ্য করেছি তার মৃত্যুর পরেও বেশ কিছু আত্মীয় স্বজন এবং বিভিন্ন শ্রেণীর মানুষরা তাকে নিয়ে এখনও রাজনীতি করে যাচ্ছেন, সামনেও হয়তো বা করবেন। আমি সবাইকে একটা দাবি রাখবো, আসলে আমাদের মধ্যে পরিবর্তন হয়, কিন্তু কিছু বিষয়ে আমরা একতাবদ্ধ থাকবো যে শহীদদের তাদের যে আত্মা যেন শান্তি পায়। আপনারা এই বিচারটুকু কোন প্রসেসে কোনভাবে করলে ভালো হয়, আমাদেরও যেন হয়রানি না হয়, আমরাও যেন কোনো সাধারণ যারা নিরহ তাদেরকেও আমরা এখানে আসামি হিসেবে কারো সুপারিশে আমরা করতে চাই না। আর যারা দোষী যারা যেন পার পেয়ে না যায়। এখানে একটা জিনিস দেখা যাচ্ছে, অনেকে অনেকভাবে তদবির করতেছে আসামিরা যেন পার পেয়ে যায়, আর প্রশাসনের ভূমিকা মোটেও সন্তুষ্টজনক নয়। প্রশাসন এই পর্যন্ত ওরা একটা মামলা করেছে 26 তারিখ, সেই মামলা যদিও হয়ে থাকে, আমরা বলেছি, আমাদেরকে বলা হয়েছে রাজনৈতিক কিছু প্রতিপক্ষকে দেখানো হয়েছিল। আমি ডিসি সাহেব ছিল ওখানে, এসপি সাহেব ছিল, আমি ওখানে মুভ করেছি। আমি বলেছি এখানে কোনো কাউকে জড়ানো যাবে না, কাউকে যদি নিরহ কেউ যদি জড়ায় একটা নিঃশ্বাস তার কবরে যাবে, সেটা আমরা মেনে নেব না। সেটার ভিত্তিতে অজ্ঞাত একটি মামলা করা হয়েছিল। আমাদের পরিবার থেকে জোরপূর্বক কয়েকজন ব্যক্তিকে গণভবনে নেওয়া হয়েছিল, সেগুলো আপনারা জানেন। কিন্তু আমার অবস্থান খুব পরিষ্কার ছিল, আমি ব্যবসা নিয়ে থাকি, আমি সবার সাথে মিলেমিশে থাকি। তবে আমি কোনো ধরনের কারোর সাথে আপোষে এ পর্যন্ত যাই নাই। আমি তার জন্য যদি আমারও মরতে হয়, আমারও যদি মৃত্যু আসে, আল্লাহ যদি আমার মৃত্যু দেয়, আমি দুনিয়া থেকে হয়তো 70 পরে থেকেই মরব। তবে আপনাদের কাছে আমার চাওয়া অতটুকু, আমরা একজন বাতিজা হারাইছি। আমার বাতিজার যারা বন্ধু বয়সী হবেন ওরা হয়তো আমার বাতিজা, আমার বয়সী যারা হবেন, আমার সম্পর্কে যারা ভাই হবেন ভাই, আমাদের পরিবারের আপনারা সবাই সদস্য। সেই হিসেবে আপনারা অবশ্যই আহসান হাবিবের যে মামলা কার্যক্রম কিভাবে হয়, কিভাবে ভালো হয়, সর্বোচ্চ যতটুকু কেন্দ্র পর্যন্ত আপনারা যোগাযোগ মেনটেন করে, এটা যেন বাণিজ্যিক কোনো একটা প্রতিষ্ঠানের মতো না হয়, যেরকম একটা মামলাকে নিয়ে কিছু বাণিজ্য হলো, মধ্যেখানে মৃত্যু কোনো ধরনের ইয়া পেল, শাস্তি পেল না যারা আসামিরা যেন পার পেয়ে না যায়। আসলে আমি রাজনৈতিক কোনো ব্যক্তি নয়, যার কারণে আমি আমার সাদামাটা কথা বলতেছি, কিন্তু আমার দুঃখ একটাই থাকবে, আপনারা শেষ পর্যন্ত আর এরকম বিশৃঙ্খলা দেখতেছি, এগুলো আসলে বিশৃঙ্খলা না করে আপনারা সবাই এক হয়ে সবাই ন্যায় বিচার প্রতিষ্ঠা করুন। আর প্রশাসনের সর্বোচ্চ যারা নীতি নির্ধারক আছে তাদেরকে আপনারা প্রেশার ক্রিয়েট করুন, যারা প্রশাসনে চিহ্নিত থাকবে তাদেরকে আপনারা এদের বিষয়ে আপনারা ব্যবস্থা গ্রহণ করার জন্য পদক্ষেপ নেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ সম্মানিত উপস্থিতি, সক্রিয় উপস্থিতি। এ পর্যায়ে আমাদের মধ্যে ওনার মূল্যবান অভিজ্ঞতা বর্ণনা করতে আসছেন। আমাদের 16 তারিখ আন্দোলনে যে মামলা হয়েছিল, সেই মামলায় কারা নির্যাতিত ছাত্র নেতা শাহেদ মোহাম্মদ লাদেন ভাই। হ্যালো, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। 16 তারিখের কক্সবাজার আন্দোলন শুরু হওয়ার প্রথম থেকে আমরা ফেসবুকের মাধ্যমে সকাল 10টার প্রোগ্রামের মেসেজগুলো পাচ্ছি বা দিচ্ছি, সবাইকে শেয়ার করতেছি। শুক্রবার সকাল 16 তারিখ যখন আমাদের প্রোগ্রাম শুরু হয়, প্রোগ্রাম শেষে আবার বিকাল 3টায় প্রোগ্রাম হয়। 17 তারিখ যে ঘটনা, 16 তারিখ আমি লিঙ্গুর চত্বরে ছাত্র জনতার মাঝে পানি বিতরণ করছিলাম। পানি বিতরণের কয়েকটা ছবি নিয়ে আমি 17 তারিখ প্রোগ্রামের জন্য প্রস্তুতি নেওয়ার জন্য, নিজের আত্মবিশ্বাস বাড়ানোর জন্য একটা ফেসবুকে স্ট্যাটাস দিয়েছিলাম। আমি সেই স্ট্যাটাসটা আপনাদেরকে পড়ে শোনাবো ইনশাল্লাহ। এর আগে আমি পানি বিতরণের 17 তারিখ সকালে যখন ফেসবুকে একটা স্ট্যাটাস দিই, মৃত্যুর পয়সালা আসমানে হয় জমিনে নয়।
ভাই আমি মৃত্যুকে ভয় পাই না। জমিনে বুলেট দিয়ে কেউ আমার বুক ঝরঝর করে দিলেও আল্লাহর পয়সাটা না থাকলে কেউ আমার মৃত্যু আনতে পারবে না ইনশাআল্লাহ। এই পানি বিতরণের সেই 16 তারিখের ছবি দিয়ে আমি সকালবেলায় 17 তারিখে এই পোস্টটা করেছিলাম, যে পোস্টটা স্বৈরাচারের বুকের মধ্যে আগুন ধরিয়ে দিয়েছে। তারা ছাত্র সমাজকে রুখতে পারবে না, সেই সাহস নিয়ে যখন আমরা আল্লাহর উপর বিশ্বাস করে মাঠে ময়দানে ঝাঁপিয়ে পড়েছি, সেই স্বৈরাচার ফেরাউন সরকার যারা ইসলামে বিশ্বাস করে না, যারা আল্লাহর উপর ঈমান আনে না, তারা বুঝতে পেরেছে এই ছাত্র জনতাকে দমিয়ে রাখা যাবে না। সেহেতু সেই 17 তারিখ সকাল 12টার দিকে তারা আমাকে গুম করে দিলেন এবং গুম করে তারা আমাকে অলরেডি 2 দিন গুম রাখে। আমি প্রথমত আমার সাংবাদিক ভাইদেরকে ধন্যবাদ দিতে চাই। এই সাংবাদিক ভাইয়েরা না থাকলে হয়তো আমি ক্রস ফায়ারে পড়ে যেতাম। তারা আমাকে কুরুশকুল ব্রিজের উপর নিয়ে গিয়েছিল। তারা আমাকে চাইলে সোজা রাস্তা দিয়ে আমাকে থানায় নিয়ে যেতে পারতো, তারা আমাকে থানায় নিয়ে যায়নি। তারা আমাকে কুরুশকুলের ওই লোকালয় প্রান্তর থেকে তারা আমাকে নতুন ব্রিজের দিকে নিয়ে যায়। 8 ঘন্টা লাগে না এই সাংবাদিক ভাইরা নিউজ করতে। তখন সাংবাদিক ভাইরা, আমার বড় ভাই হালিম ভাই ছিল সাংবাদিক ইউনিটে, ওনারা যদি আমাকে সহযোগিতা না করত, আধা ঘন্টার মধ্যে যদি নিউজ না হইতো, হয়তো তারা আমাকে ক্রস ফায়ার দিয়ে মেরে ফেলতো। তারা জানতো এই ছাত্র অভ্যুত্থানের এই বুকের সাহসী বিন্দুদেরকে না মারলে হয়তো এই ছাত্র থামবে না। কিন্তু মিডিয়ার মাধ্যমে যারা আমাকে গ্রেপ্তার করেছিল, তাদের সিসিটিভির ফুটেজ ভাইরাল হওয়ার কারণে তারা আমাকে আর হত্যা করতে পারে নাই। তারা আমাকে কারাগারে প্রেরণ করতে বাধ্য হয়েছে। সেই কারাগারেও একটি দলের চক্রান্তের মাধ্যমে আমি বৈষম্যের শিকার হয়েছি। তারা আমাকে ছেলের মধ্যে 9 দিন পানিতে ভিজিয়ে ভিজিয়ে ঘুমিয়েছে। তারা আমাকে খাবার দিয়ে কষ্ট দিয়েছে। তারা আমাকে শোয়ার জন্য একটা বেড দিয়েনি। কারাগারে গ্রেপ্তারের প্রথম দিন আমার পরিবার থেকে যখন কাপড় পাঠিয়েছেন, 9 দিন পর্যন্ত সেই কাপড় বা খাবার আমার কাছে পৌঁছাতে দেয়নি। তারা আমাদেরকে খাবারের মাধ্যমে কষ্ট দিয়েছে। আপনি বিশ্বাস করবেন, যখন বাথরুমের নলি দিয়ে পানি যায়, সেই বাথরুমের নলের পানি দিয়ে তারা বালতিগুলো পরিষ্কার করে সেই বালতি দিয়ে আবার আমাদের জন্য খাবার নিয়ে আসে। কি দুর্বিষহ, কি উপোস! আমরা এখানে রোজা রাখতে বাধ্য হয়েছি, কারণ তারা যেভাবে আমাদেরকে খাবার বিতরণ করত, এই খাবার খাওয়ার উপযুক্ত ছিল না। 9 দিন পর 24 তারিখের পরে আমাদের 24 তারিখ পর্যন্ত আমাকে ছেলে নির্মমভাবে তারা নির্যাতন করেছে। একজন জিতে গিয়ে আমাকে হুমকি দিচ্ছে, শালার বুচ্ছালা তোরা ছাত্র আন্দোলন করস, শেখ হাসিনার পতন ঘটাবি। এইভাবে বিভিন্ন পুলিশের ইউনিট কারারক্ষীরা আমাদেরকে গিয়ে হুমকি দিত। 9 তারিখ যখন 24 তারিখ যখন এখানে বিভিন্ন রাজনৈতিক দলের ব্যক্তিদেরকে যখন গ্রেপ্তার করে এই কারাগারের কুড়ির মধ্যে নিরাপদ স্থলে রাখা হয়েছিল, তখন আমি জেল সুপারকে বলছিলাম, স্যার আমরা ছাত্র আন্দোলন করছি বিদায় কি এত কষ্টে আছি, আপনি তাদেরকে নতুন বিছানায় রাখছেন আর আমাকে রাখছেন পানিতে। আমাদের প্রতি কি আপনার একটু দয়া নেই? আপনার কি ছেলে নেই? আপনার ছেলেরা কি পড়াশোনা করে না? আপনি আমাদেরকে তাদের স্থানে নিয়ে যান। হয়তো সেদিন জেল সুপারের একটু করে দয়া মায়া আমাদের প্রতি হয়েছিল। সেই জেল সুপার তাদেরকে নির্দেশ দিল, যারা ছাত্র আন্দোলনে ছিল এদেরকে ওই দলীয়করণের যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে তাদের সাথে এদেরকে স্থান দাও। সেই 24 তারিখের পরে 26 তারিখ রাতে আমাদেরকে নতুন কুড়িতে নিয়ে যাওয়া হয়েছিল। আমার মনে হয়েছিল আমি একটা ঘরের মধ্যে ঢুকছি। কি নিরম পরিবেশ, কম্বল। কত কষ্টের থেকে যখন সামান্য একটা সুখের স্থান পাই, তখন কি আনন্দ লাগে বুকের মধ্যে। সেই জেলের মধ্যে ছাত্র আন্দোলনের মিছিলের ডাক যখন জেলে শুনতে পাই, তখন আমাদের গায়ের পশম দাঁড়িয়ে যায়। কেন আমি এখন ভিতরে, আমি বাইরে হতে না পারে আমার রক্ত গরম হয়ে যেত। যখন আমি ওখানে প্রতিবাদ করতাম, পুলিশেরা আমাকে কেস টেবিলে নিয়ে যাওয়ার জন্য তৈরি হয়ে থাকতো। তাদেরকে আমি একটা কথাই বলতাম, হয় মেরে ফেলেন, না হয় ছেড়ে দেন। আমার এখানে আর ভালো লাগছে না। সরকার পতন না হওয়া পর্যন্ত আমার রাজপথ দরকার আছে। আপনি প্লিজ আমাকে ছেড়ে দেন।
এই কথাগুলো বললে তারা আমাদের উপর আরো বেশি নির্যাতন করে, কিন্তু তারা জানে না ছাত্র জনতাকে যদি গুম করেও আয়না করেও রাখা হয় সেখানেও দমিয়ে রাখা যায় না, সেখানেও বিপ্লব ঘটবে। সেই 5 তারিখ যখন কারামুক্তি, যখন বাংলাদেশের বিজয় ঘোষণা আসে, 6 তারিখে সকল কারামুক্তি দিবস চলে আসে, সবাইকে কারামুক্তি দিবস, সেই দিনও কিন্তু আমি বৈষম্যের শিকার হয়েছি একটা দলের চক্রান্তর কারণে। যে দল টাকা খাওয়ার মাধ্যমে তারা একেবারে 2টার দিকে বের হয়ে গেছে। আমার প্রতি এই বাংলাদেশ বিজয়ের পর বৈষম্য হয়েছে, আমাকে তারা রাত 12টা পর্যন্ত কারাগার থেকে বের হতে দেয় নাই। কেন বের হবো না? আমার প্রতি কেন এত জুলুম? আমি যখন জেল সুপার বলছি আপনারা টাকার মাধ্যমে, টাকার বিনিময়ে কেন এদেরকে আগে বের করছেন? এখানে যারা ছাত্র আন্দোলনের কর্মীরা ছিল এর আগে বের হবে, তারপর দলীয়করণ, কিন্তু তারা আমাদের কথা শুনো নাই। তাদের বড় বড় কর্তারা গিয়ে টাকার বিনিময়ে তাদেরকে জেল হাজত থেকে দিনের 3টায় বের করে নিয়ে আসে। আর যারা ছাত্র আন্দোলন করে কারাগারে বরণ করেছে, যারা রক্ত জড়িয়েছে, গাম জড়িয়েছে, গুলি খেয়েছে, তারা আজ পর্যন্ত অসহায়। যারা এই ছাত্র আন্দোলনে জীবন দিয়েছেন, রক্ত দিয়েছেন, কারা বরণ করেছে, তারা আজ বৈষম্যের শিকার। কেউ এখানে এখনো মুক্তি পায় নাই। এখন দলীয়করণ বেড়ে গেছে। হুঁশিয়ার করে বলছি, ছাত্র আন্দোলনকে আবার রক্ত গরম করবেন না, ক্ষমতায় যাওয়ার জন্য উঠে পড়ে লাগবেন না। সময় দেন, আপনারাও সময় নেন, আমাদেরকেও সুযোগ দেন। আমরা দেশ গোছাতে চাই, আমরা টেন্ডারবাজি দূর করতে চাই, আমরা লুটপাট দূর করতে চাই, আমরা চাঁদাবাজি দূর করতে চাই। আমাদেরকে সহযোগিতা করুন, আমাদের পাশে দাঁড়ান। আপনারা আমাদের সাথে আসুন, কাঁধে কাঁধ মিলিয়ে একসাথে কাজ করি, দেশ সংস্কারে এগিয়ে যাই। আমার অনেক স্মৃতি রয়ে গেছে, ইনশাআল্লাহ একদিন লম্বা সময় নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। যেহেতু আজকে সময় শেষ, আমি বিদায় নিচ্ছি। সবাই বাংলাদেশে যতদিন সংস্কার না হবে কেউ রাজপথ ছাড়বেন না। উৎপেতে বসে আছে স্বৈরাচার, বিভিন্ন ইউনিট ক্ষমতায় যাওয়ার জন্য পাগল। সবাই প্রস্তুত থাকুন, দেশ এখনো সংস্কার হয়নি, দেশের আন্দোলন এখনো বাকি। সবাই তৈরি থেকে ছাত্র আন্দোলনের কাঁধে কাঁধ মিলিয়ে একসাথে কাজ করে সবার কাছ থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।